আজকে যে গল্পটা আমরা দেখব সেটা হলো ইলন মাস্কের স্টারলিংকের ভারতে আসার গল্প। আর কি সাংঘাতিক তার প্রবেশ, যা দেশের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বীকে একজোট হতে বাধ্য করেছিল। ভাবা যায়, গত 2 বছর ধরে মুকেশ আম্বানি আর সুনীল মিত্তাল মিলে প্রায় 34,000 কোটি টাকা খরচ করেছেন শুধু ইলন মাস্ককে ভারত থেকে দূরে রাখার জন্য। কিন্তু তারপর এমন কিছু ঘটল যা সবাইকে একেবারে চমকে দিয়ে। আসল প্রশ্নটা তো এখানেই, তাই না? যে জিও আর এয়ারটেল স্টারলিংকের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিল, তারাই হঠাৎ করে কেন তার সাথে পার্টনারশিপের কথা বলল? চলুন এই রহস্যটাই আজ একটু ভেদ করা যাক। এই টাইমলাইনটা একবার দেখুন। একদিকে 2022 থেকে 2024 পর্যন্ত একটা অল আউট যুদ্ধ, যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে স্টারলিংকে আটকানোর জন্য। আর অন্যদিকে মাত্র 1 বছরের মধ্যে সেই শত্রুরাই বন্ধ হয়ে গেল। এই নাটকীয় পট পরিবর্তনের পেছনের আসল কারণটা কি হতে পারে? আচ্ছা, চলুন তাহলে গল্পের শুরু থেকে শুরু করা যাক। এই ঘটনাটা এতটাই অবিশ্বাসনীয় ছিল যে টেলিকম দুনিয়ার বড় বড় প্লেয়াররাও অবাক হয়ে গিয়েছিল যখন ভারতের এই দুই টেলিকম দানব শেষ পর্যন্ত আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে দুটো কোম্পানি ভারতের ইন্টারনেট বাজার প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করে, তারা স্টারলিংকের সামনে কার্যত হার মেনে নিল। কিন্তু এই আত্মসমর্পণের আগে যে কি প্রচণ্ড লড়াই হয়েছিল সেটা আগে বোঝা দরকার। এই পুরো গল্পের প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের ভারতের ইন্টারনেট বাজারের ভেতরে ঢুকতে হবে। এটা একদিকে যেমন একটা বিশাল টাকার বাজার, তেমনি অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের সমস্যায় ভরা। আর ঠিক এখানেই স্টারলিংকের জন্য একটা বিরাট সুযোগ তৈরি হয়েছিল। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। রিলায়েন্স জিও আর ভারতী এয়ারটেল, এই দুজন মিলেই বাজারে প্রায় 80% রেভিনিউ কন্ট্রোল করে। মানে বছরের পর বছর ধরে তারা একরকম একচেটিয়া রাজত্ব করে এসছে। কিন্তু এই বিশাল বাজারের একটা অন্য পিঠও আছে। আজ ডিজিটাল ইন্ডিয়ার যুগেও ভারতে প্রায় 63 কোটি মানুষ ইন্টারনেট সংযোগের বাইরে, বিশেষ করে সেই সব প্রত্যন্ত গ্রামগুলোতে যেখানে ফাইবার কেবল পাতা বা মোবাইল টাওয়ার বসানো কোম্পানিগুলোর জন্য লাভজনক নয়। আর ঠিক এই বিশাল শূন্য স্থান পূরণ করতেই হাজির হলো এক নতুন প্রতিযোগী। কোথা থেকে জানেন? সোজা মহাকাশ থেকে। স্টারলিংক শুধু একটা নতুন কোম্পানি ছিল না, এটা ছিল একটা প্রযুক্তিগত বিপ্লব, যা ভারতের টেলিকম দুনিয়ার পুরো খেলাটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখত। তো স্টারলিংকের আসল জাদুটা কি? সেটা হলো এর টেকনোলজি। এটা লো আর্থ অরবিট বা লিও স্যাটেলাইট ব্যবহার করে। মানে স্যাটেলাইটগুলো পৃথিবীর অনেক কাছে থেকে ঘোরে। এর ফলে কি হয় জানেন? এই তুলনাটা দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা আসলে কোথায়। পুরনো স্যাটেলাইট সিস্টেমে সিগন্যাল ডিলে হতো 600 মিলিসেকেন্ডের বেশি, আর স্টারলিংকের ক্ষেত্রে সেটা মাত্র 20 মিলিসেকেন্ড। মানে প্রায় রিয়েল টাইম স্পিড, যা অনলাইন গেমিং বা ভিডিও কলের জন্য একদম পারফেক্ট। এই টেকনোলজির প্রভাবটা কতটা তা এই বাস্তব উদাহরণ থেকেই বোঝা যায়। কেনিয়ার মতো একটা দেশের প্রত্যন্ত গ্রামে যদি এই স্পিড পাওয়া যায়, তাহলে ভাবুন তো ভারতের গ্রামগুলোতে এর সম্ভাবনা কতটা। আর এর জন্য কোনো ফাইবার কেবল বা টাওয়ার কিচ্ছু লাগবে না। স্টারলিংকের এই যুগান্তকারী ক্ষমতা দেখেই কিন্তু ভারতের টেলিকম জায়ান্টদের কপালে ভাঁজ পড়ল। তারা পরিষ্কার বুঝতে পারছিল যে এই প্রযুক্তি তাদের একচেটিয়া বাজারে ভাগ বসাতে পারে। তাই শুরু হলো স্পেকট্রামের জন্য এক বিরাট যুদ্ধ, যেখানে তারা স্টারলিংককে আটকানোর জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে শুরু করে। তাদের যুক্তিটা ছিল খুব সোজা সাপটা। তারা দাবি করল স্টারলিংকের মতো কোম্পানিকে স্পেকট্রাম বিনামূল্যে দেওয়া যাবে না। স্পেকট্রাম হলো সেই অদৃশ্য এয়ারওয়েভস যার ওপর দিয়ে ডেটা যাতায়াত করে। জিও আর এয়ারটেল এই স্পেকট্রাম কেনার জন্য নিলামে কোটি কোটি টাকা খরচ করেছে, তাই তাদের মতে স্টারলিংকেরও সেই পথে আসা উচিত। কিন্তু এখানে একটা বড়সড় টুইস্ট আসে। সরকার তাদের এই দাবিটা সরাসরি নাকচ করে দিল। সরকার পরিষ্কার জানিয়ে দিল যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়াটা তাদের কাছে অগ্রাধিকার, আর এর জন্য স্পেকট্রাম নিলাম করা হবে না। এটা আম্বানি আর মিত্তালের জন্য একটা বিশাল ধাক্কা ছিল। ব্যাস, সরকারের এই একটা সিদ্ধান্তই পুরো খেলাটা ঘুরিয়ে দিল। জিও আর এয়ারটেল বুঝতে পারল স্টারলিংককে আর হারানো সম্ভব নয়, ভারতে সে আসবেই। আর ঠিক তখনই তারা তাদের স্ট্র্যাটেজি 180 ডিগ্রি ঘুরিয়ে নিল, আর সেই পুরনো প্রবাদটাকেই সত্যি প্রমাণ করল, যদি হারাতে না পারো তাহলে তার সাথে যোগ দাও। তো এই পার্টনারশিপের পেছনে বুদ্ধিটা কি ছিল? দেখুন, জিও আর এয়ারটেল বুঝতে পেরেছিল যে স্টারলিংকের সাথে লড়াই করার চেয়ে হাত মেলানো অনেক বেশি লাভজনক। তারা স্টারলিংকের টেকনোলজি ব্যবহার করে নিজেদের গ্রামীণ এলাকার নেটওয়ার্কের সমস্যাটা মেটাতে পারবে, আবার একই সাথে একটা নতুন প্রিমিয়াম কাস্টমার বেসও পাবে। এটা একটা ক্লাসিক উইন উইন সিচুয়েশন। তাহলে সব মিলিয়ে এই বিশাল পট পরিবর্তনের পর ভারতের ডিজিটাল ভবিষ্যতে ছবিটা কেমন দাঁড়াবে?
এই জোট শুধু কয়েকটা কোম্পানির ভাগ্যই বদলাবে না, এটা কোটি কোটি ভারতীয় জীবনকে প্রভাবিত করতে চলেছে। চলুন দেখা যাক ভবিষ্যতের ডাক আমাদের কি বলছে। সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসবে সেটা হলো প্রতিযোগিতা। এতদিন যে দুজনের রাজত্ব ছিল, সেখানে একটা বড় চ্যালেঞ্জার চলে এলো। এর ফলে কি হবে? দামের উপর চাপ তৈরি হবে আর সার্ভিসের কোয়ালিটি ভালো করতে সবাই বাধ্য হবে। শুধু তাই নয়, বিমান, জাহাজ, এমনকি ডিফেন্সের মতো একদম নতুন কিছু বাজারও খুলে যাবে। শেষ পর্যন্ত স্টারলিংকের মতো একটা শক্তিশালী প্রযুক্তি ভারতের জন্য একটা বিরাট সুযোগ। এটা ডিজিটাল বিভেদ কমিয়ে কোটি কোটি মানুষকে ইন্টারনেটের সাথে যুক্ত করতে পারে। আবার এটাও সত্যি যে এটা ডিজিটাল বৈষম্য আরও বাড়িয়ে তোলার ক্ষমতাও রাখে। আসলে প্রযুক্তি তো নিরপেক্ষ, তাই না? আমরা এটাকে যেভাবে ব্যবহার করব, এর ফলাফলও সেভাবেই নির্ধারিত হবে। এর ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতেই।